মূল্যস্ফীতি হচ্ছে তার প্রভাব ব্যবসার উপর পড়েছে। ব্যবসা করা আগের চাইতে অবশ্যই কঠিন। নির্মাণ শিল্পে বিশেষত আমরা যে ধরনের কাঁচামাল ব্যবহার করি তার সিংহভাগই কিন্তু আমদানি করা। এআই ব্যবহার করে কিভাবে নূতন সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট তৈরি করতে পারি। সাধারণ জনগণের একটা ধারণা যে বাংলাদেশের নির্মাণ খরচ প্রতি কিলোমিটারে অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়, তার মধ্যে নিশ্চয়ই দুর্নীতির কোনো ছাপ আছে। আমাদের দেশের ইনকিউবেশন অলমোস্ট দেখা যায় যে কাজ করতে গিয়ে লোকের শিক্ষা হয় সেখান থেকে। বছর 2 ধরে সরকারি বেসরকারি উন্নয়ন কাজ স্থবির। এর ধাক্কা লেগেছে নির্মাণ শিল্পেও। অর্থনীতির এমন ধীর গতিতে স্বস্তিতে নেই ব্যবসায়ীরাও। কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন তারা? এর মধ্যেই নতুন বাজেট নিয়ে আসছে নতুন নির্বাচিত সরকার। এসব নিয়ে bdnews24.com-এর সঙ্গে কথা বলতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন মির গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান শামা ইজাহির, যিনি অবকাঠামো খাতের প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। 5 যুগেরও বেশি সময় পুরনো মির গ্রুপকে সামনে এগিয়ে নেওয়ার ভার এখন তাঁরই কাঁধে। bdnews24.com-এর নিয়মিত আয়োজন চিনয়িং উইথ দ্য চিফসে আপনাকে স্বাগতম। ষাট বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই ব্যবসায় দ্বিতীয় এমনকি তৃতীয় প্রজন্মও চলে এসেছে নেতৃত্বে। কেমন করছেন তারা? অনেক ধন্যবাদ আজকে আপনাদের অনুষ্ঠানে আমাকে অংশ দেওয়ার জন্য। আমরা ভালো মন্দ মিলিয়ে চলছি। ভালো দিন থাকে, মাঝে মাঝে অত ভালো দিন থাকে না, বাট আমরা এগিয়ে যাচ্ছি। দেশে ব্যবসা করা এখন কতটা সহজ বা কঠিন? আমরা যদি আমাদের রাজনৈতিক পট পরিবর্তন দেখি, সেখানে ব্যবসা অন্যান্য অর্থসামাজিক যে ধরনের প্রভাব, তার উপরে যে প্রভাব পড়েছে, ব্যবসার উপরে স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়েছে। তার উপরে বহির্বিশ্বে যে যুদ্ধ, যে বিভিন্ন ধরনের মূল্যস্ফীতি হচ্ছে তার প্রভাব ব্যবসার উপর পড়েছে। ব্যবসা করা আগের চাইতে অবশ্যই কঠিন এবং আমাদের নতুন রাজনৈতিক পট পরিবর্তনে নতুন সরকার এসছে, তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। আমরা অনেকটাই আশাবাদী যে সামনে ব্যবসা আরও সহজতর হবে এবং আমাদের ব্যবসার পথে যে অন্তরায়, সেগুলো আস্তে আস্তে আরও কমতে থাকবে। এই অন্তরায় বা বাধাগুলো আসলে এখন কোথায়? একটা হচ্ছে যে আমাদের যে উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে, সেটা একটা বড় বাধা আমাদের যে কোনো র মেটেরিয়াল। কারণ আমাদের নির্মাণ শিল্পে বিশেষত আমরা যে ধরনের কাঁচামাল ব্যবহার করি তার সিংহভাগই কিন্তু আমদানি করা, এবং সেখানে বহির্বিশ্বের যেই ধরনের যুদ্ধ হচ্ছে এবং জিনিসপত্র আনা নেওয়ার যে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, সেটার প্রভাব গিয়ে মূল্যের উপর পড়ছে। সব মূল্যস্ফীতি একটা। আরেকটা হচ্ছে যে বিভিন্ন নতুন ব্যবসায়ী যারা আসতে যাচ্ছেন, তারা ব্যবসা স্থাপনে, ব্যবসা বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হন। সেগুলো আস্তে আস্তে আমি বিশ্বাস করি এ সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সেইগুলো দূর করার জন্য। আরেকটা যেটা সবচেয়ে বড় হচ্ছে, সেটা হচ্ছে যে ঋণের যে ব্যাংক ঋণের যে মূল্য বৃদ্ধি, উচ্চ সুদ হার, যেটা এটা একটা অনেক বড় প্রতিবন্ধকতা। মির গ্রুপ এখন কোন কোন খাতে কাজ করছে? আমাদের প্যারেন্ট কোম্পানি আমরা যদি দেখি, 60 বছর আগে আপনি যে বললেন 5 যুগ আগের যেটা, সেটা আসলে কনস্ট্রাকশন দিয়ে শুরু। আমরা সরকারি ঠিকাদার এবং আমরা এই নির্মাণ শিল্পের সাথেই জড়িত। তারপরে আমরা বিভিন্ন সময় ধরে এটা শুরু করেন আমার দাদা, তারপরে আমার বাবা, চাচারা যেটাকে এর পরিধি আরও বৃদ্ধি করেছেন। তো আমরা তারপরে সিমেন্ট, সিরামিক, কনক্রিট, রিয়েল এস্টেট, সফটওয়্যার, টেলিকম এবং এখন আমাদের ব্রোকারেজ হাউস। সো এই ব্যবসাগুলোতে আমরা আছি এখন। আচ্ছা, আপনাদের তাহলে এখন সফটওয়্যারের বিজনেসও আছে। তো এআই নিয়ে আপনারা কি ভাবছেন? এআই তো এখন সবচাইতে চাঞ্চল্যকর, শুধু না, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, শুধু ব্যবসার না, সমাজেরও। তো আমরা এআই নিয়ে যেটা করছি আমাদের সফটওয়্যার কোম্পানিতে, আমরা এআইটাকে দুভাবে ব্যবহার করি। একটা হচ্ছে যে আমরা এআই ব্যবহার করে কিভাবে নূতন সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট তৈরি করতে পারি, সে বিষয়ে আমরা বিশদভাবে কাজ করছি। সেখানে আমরা বেশ কিছু নতুন প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করছি। এবং এই ডেভেলপমেন্টের জন্য আগে যেখানে আমাদের দেখা যেত ডেভেলপার, কোডারের উপরে যে নির্ভরশীলতা, সেটার কিছুটা এআইয়ের উপর চলে এসছে। যে ডেভেলপাররা, কোডাররা এখন এআই ব্যবহার করে এই ডেভেলপমেন্টগুলো করছে। এটাকে এখন আমরা বলি হচ্ছে AIDLC, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখন সেটার মধ্যেই আমরা চলে এসেছি। আচ্ছা, সেবার পাশাপাশি উৎপাদন খাতেও এসছেন আপনারা। তো মূল ফোকাসটা এখন কোথায়? আসলে
আমাদের যদি উৎপাদন খাত দেখেন সেটাও কিন্তু আসলে নির্মাণের সাথেই সম্পৃক্ত। আমরা সিমেন্ট বানাই, যেটা কনস্ট্রাকশনের প্রয়োজন, আমরা সিরামিক টাইলস বানাই, যেটা কনস্ট্রাকশনের সাথে, আমাদের সেবার মধ্যে রিয়েল এস্টেট আছে, যেটাও আমাদের এই সিমেন্ট, সিরামিক, কনক্রিট ইউজ করে। কাজে আপনি যদি বলেন যে মূল আমাদের ফোকাসটা কোথায়, সেটা আসলে নির্মাণে, সেটা নির্মাণ সেবায় এবং নির্মাণ সামগ্রীতে। এবার আসি মীর আক্তার হোসেন লিমিটেডের কথায়। ঢাকায় শেরাটন ও রেডিসনের মতো তারকা হোটেল নির্মাণের কাজ করেছেন আপনারা, এমন বড় অন্য কাজগুলোর বিষয়ে জানতে চাই। আমরা নির্মাণের সাথে তো অনেক বছর ধরে জড়িত। আমরা বাংলাদেশের একমাত্র লিস্টেড কনস্ট্রাকশন কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে আমাদের শেয়ার লিস্টেড, এবং আমাদের অভিজ্ঞতা আছে সড়ক, ব্রিজ, এয়ারপোর্ট, রেল, পাওয়ার ইউটিলিটি এবং নদী খনন, সব ক্ষেত্রে আমাদের কাজের অভিজ্ঞতা আছে। তার মধ্যে আমরা যদি বলি, যেরকম ঢাকা সিলেট, এটা সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। সেখানে আমরা প্রায় 48 কিলোমিটারের 3টি প্যাকেজে কাজ করছি, এটাতে আমরা খুবই গর্বিত। এই কাজটা কখন হয়েছে? এই কাজটা শুরু হয়েছে 2023-এর মাঝামাঝিতে শুরু হয়েছে। কাজের সেখানে বেশ কিছু আছে, যেমন সেখানে ল্যান্ড অ্যাকুইজিশন আছে, তারপরে ল্যান্ড ডেভেলপমেন্ট আছে। ঢাকা সিলেট হাইওয়ে? ঢাকা সিলেট হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে 3টে প্যাকেজে আমরা এখন কাজ করছি। তো সেটা আমাদের, আর আমরা আমাদের প্রায় শেষ হয়ে আসলো সাসেক 2, এটা একটা কানেক্টিভিটি প্রজেক্ট, সেখানে টাঙ্গাইলের ওখানে 19 কিলোমিটারের রাস্তা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা চিটাগং এয়ারপোর্টের রানওয়ের আপগ্রেডেশন, সেটার কাজ শেষ করছি। আমরা সিলেট ছাতক, ওখানে রেলের পুনর্বাসনের কাজ করছি। কামারখালীতে রেল প্রজেক্টে কাজ করছি, এবং আরও বেশ কিছু কাজ আমরা, যেটা সুনামের সাথে শেষ করেছি, এবং এখন বেশ কিছু কাজের সাথে জড়িত। নির্মাণ কাজে, বিশেষ করে সড়কের কাজগুলোতে অনেক সময় দেখা যায় যে ডেডলাইন মিস হয়ে যায়। হ্যাঁ, এই ব্যাপারটা কেন ঘটে বলুন তো? এটা হয় কি, এটা অত্যন্ত বাস্তব একটা কারণ। আপনি যদি দেখেন যে সরকারকে যখন ভূমি অধিগ্রহণ করতে হয়, সেখানে তাদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। যে একজন যে জমির মালিক, সে তার জমি ওই সময় দিতে নাও চাইতে পারে, তার বিভিন্ন কারণ থাকে। সে যখন সেখানে কোর্টের শরণাপন্ন হয়, সেখানে একটা প্রতিবন্ধকতা হয়। সরকারকে এগুলো সব পেরিয়ে ভূমি অধিগ্রহণ করতে হয়, সেখানে সরকারের কিছু সময় লেগে যায়। আমরা যখন কাজে নামি, তখন আমরা, সরকার আমাদেরকে যতটুকু বুঝিয়ে দেয় তার উপর কাজ করতে থাকি। সেখানে গিয়েও আমাদের দেখা যায় যে আমাদের কাঁচামাল যেহেতু আমদানি করা, সেই কাঁচামাল সংগ্রহে আমাদের অনেক সময় লেগে যায়। যেমন বিটুমিন, আপনি জানেন এখন মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে, তার কারণে আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্ট, সব ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্টসে এখানে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সেটা বিটুমিনের উপর পড়ে। যেরকম সেখানে আমাদের আমদানিকৃত অন্যান্য কাঁচামাল, যেমন আমাদের পাথরও কিন্তু অধিকাংশই দেশের বাইরে থেকে আসে। দেশের মধ্যে আমাদের খুব সামান্য, মধ্যভারতে যদি দেখেন আমাদের নিজস্ব কোয়ারি আছে, তার বাইরে কিন্তু আমাদের বাইরে থেকে আনতে হয়। তাহলে এই যে রড, সিমেন্ট, পাথর এবং অন্যান্য নির্মাণ সামগ্রীর দাম যে এভাবে হুটহাট বেড়ে যায়, তখন আপনাদের চলমান যেই প্রকল্পগুলো থাকে, কেমন প্রভাব পড়ে? এর উপরে সাংঘাতিকভাবে প্রভাব পড়ে। আমাদের যেগুলো বিদেশি অর্থায়নের প্রজেক্ট, সেগুলোতে অনেক ক্ষেত্রে প্রাইস অ্যাডজাস্টমেন্টের একটা ক্লজ দেওয়া থাকে। তাতে যেটা হয় যে মূল্যবৃদ্ধির যে সূচক, সেই সূচক ধরে সেখানে আমরা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত মূল্যবৃদ্ধি করতে পারি। সেখানে আমাদের উপরে চাপ কিছুটা কম পড়ে। যদি সূচকটা ওই সীমার ঊর্ধ্বে চলে যায়, সে চাপটা থাকে। আবার যেটা দেশীয় অর্থায়নে কাজগুলো, সেখানে কিন্তু এই প্রাইস অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ দেয়নি। সেখানে যারা ওই যেসব ঠিকাদার সেই কাজগুলোতে করছে, তাদের উপরে সাংঘাতিক নেতিবাচক প্রভাব পড়ে। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকের যে সুদ হার, আমি আবার ওটাতে ফেরত আসি, যে ব্যাংকের যে সুদ হার, এটার বৃদ্ধির কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্ট নেই। আমরা একটা প্রজেক্ট শুরুর সময় যদি শতকরা 8 ভাগ বা 9 ভাগে একটি ঋণ নিয়ে থাকি, প্রজেক্ট চলাকালে সেটা বেড়ে গিয়ে শতকরা 14 ভাগে উন্নীত হয়। এবং এই যে বাড়তি যে আমার সুদের খরচ, সেটা কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটাকেই বহন করতে হয়। এটা তার জন্য অনেক বড় একটা চাপ। বিদেশি কোন কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কাজ করা হয়েছে আপনাদের? আমরা কাজ করছি হেগো চায়নার, তারপরে কোরিয়ার সামহান কর্পোরেশন, তারপরে আমরা বিদেশি আমাদের যাদের তত্ত্বাবধানে আমরা কাজ করেছি, সেরকম হচ্ছে শেভরন, তাদের আন্ডারে আমরা কাজ করেছি, তারা আমাদের এমপ্লয়ার। তারপরে আরও অনেক
কোরিয়ান, চাইনিজ কোম্পানির সাথে কাজ করেছি এবং জাপানিজ কোম্পানি IHI এবং শিমিজুর সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন এশিয়ান রিজনাল কোম্পানি এই প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করার অভিজ্ঞতা আমাদের। দেশের নির্মাণ খাতে জনশক্তির অবস্থা এখন কেমন? আপনারা কেমন দক্ষ প্রকৌশলী বা লোকজন পাচ্ছেন? দেশের নির্মাণ খাতে দক্ষ প্রকৌশলী অনেক আছে এবং আমি যেটা বলবো যে শুধুমাত্র প্রতিষ্ঠানের ভেতরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে না, এমনকি সরকারে যারা আমাদের কাজ যারা তদারকি করছেন তাদের মধ্যে অনেক দক্ষ লোক আছে আসলে। কাজেই নির্মাণের সাথে যারা জড়িত, তার মানে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন এবং কাজের তদারকি যারা সরকার পর্যায় থেকে করছে, সেখানে অনেক দক্ষ লোক। আমাদের বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে খুব সুদক্ষ লোকবল যোগ করছে। আর আপনি যদি সেমি স্কিল ধরেন, যারা একেবারেই মাঠ পর্যায়ে কাজ করছে, সেখানে বহু বছর কাজ করার ফলে বেশ খানিকটা দক্ষতা চলে এসছে তাদের মধ্যে। এবং সেখানে এই লোকগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করে আসলে আমাদের দেশে যত অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে তাদের উপরেই ভর করে কিন্তু আমরা বেড়ে উঠছি। জি, অবশ্যই। সরকারি প্রজেক্টগুলোতে কাজ শেষ হওয়ার পর বিল পাশের একটা দীর্ঘসূত্রিতা অনেক সময় দেখা যায়, এমনকি কখনো আপনারা? এটা হয়তো বা সবসময় সঠিক নয়। সরকারি এই বিল পাসের ক্ষেত্রে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে, কিছু কিছু প্রকল্পের ক্ষেত্রে হয়ে থাকে, সেগুলো অধিকাংশই দেখা যাবে দেশীয় অর্থায়নে যেগুলো, এবং সেটা বিল পাসের দীর্ঘসূত্রের কয়েকটা কারণ থাকে। একটা হচ্ছে যে বাজেট অ্যালোকেশনের ব্যাপার থাকে, তারপরে মাস যে জুনের পরে হলে, জুন যেহেতু আমাদের বাজেট ইয়ারের শেষ, জুনের পরে হলে অনেক সময় বাজেট রিঅ্যালোকেট হতে সময় লাগে সেখানে। কিন্তু বিদেশি অর্থায়নে যেগুলো, সেগুলোতে দেখা যায় যে দীর্ঘসূত্রতা কম হয়। তাহলে দেশি অর্থায়নে যখন আপনারা এটা দেখছেন, এটা থেকে এটা নিরসনের উপায়টা কি? আসলে একটি আদর্শ সিস্টেম, একটা আইডিয়াল সিস্টেম, এটা তো সবারই একটা কাম্য, একটা লক্ষ্য, কিন্তু বাস্তবতা তার থেকে অনেক দূরে। আমরা যদি ব্যক্তি পর্যায়েও জিজ্ঞেস করি যে আমি কি আমার একটি ব্যক্তি পর্যায়ের কাজ সময় মতো করতে পারলাম কিনা, আমি দেখতে পারবো যে আমি আমার অনেক কাজ আমি সময় মতো করতে পারি না, আমার শত চেষ্টা থাকা সত্ত্বেও, এবং মাঝে মাঝে নিজের কারণেও। আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে সমাজ পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে যদি সেটাকে উন্নীত করি, দেখা যাবে যে বাস্তবতার কারণে এই সমস্যাগুলো উদ্ভূত হয়। সবসময় নিরসনের চেষ্টা করা যে সফল কাম হবে তা না, কিন্তু আমরা যদি বাজেট অ্যালোকেশনটা কিছুটা দূরদর্শী করতে পারি, যে দেখা গেল যে জুনের শেষ বাজেট কিন্তু আমরা অ্যালোকেশন করলাম আরেকটা কোয়ার্টার পর্যন্ত, সেটা হতে পারে। আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা জুলাই জুন বাজেট ইয়ার না করে আমরা যদি জানুয়ারি ডিসেম্বর করি। তার কারণটা হচ্ছে কি, বর্ষা আসে আমাদের ঠিক যখন বাজেট পাশ হয় তার পরপরই। তাতে হয় কি, বর্ষার সময় কাজে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কাজে সেখানে বাজেটের খরচ করা, বিল নিয়ে আসারও অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আমরা যদি জানুয়ারি টু ডিসেম্বর করতাম, তাহলে আমরা এই যে বর্ষার সাথে বাজেটের যে কোইন্সিডেন্সটা, কনভার্জেন্স, এটা আর হতো না। দেশের নির্মাণ খাতে সিন্ডিকেট, সাবকন্ট্রাক্টিং, কাজের মান খারাপ, এসব নিয়ে প্রশ্ন ওঠে, এ নিয়ে কি বলবেন? এটা মনে হয় কি, আমার এটা অনেকেরই একটা প্রাচীন ধারণা। কারণ এখন সরকারের অধিকাংশ টেন্ডার বিদেশি অর্থায়নে যেগুলো হচ্ছে সেগুলো অনেক লার্জ স্কেল টেন্ডার, সেখানে সিন্ডিকেটের সম্ভাবনা নাই। আর সরকারের অন্যান্য যেগুলো সরকারি নিজস্ব অর্থায়নে যেগুলো, সেগুলো অধিকাংশই ইজিপিতে হয়। তাহলে রাজনৈতিক কোনো প্রভাব আছে কিনা? রাজনৈতিক প্রভাবকে আমরা আসলে রাজনীতির প্রভাব হিসেবে দেখি না। এটা আমি একটু ব্যাখ্যা করি, যে কাজ পাওয়া ক্ষেত্রে, কাজ না পাওয়ার ক্ষেত্রে আমরা রাজনৈতিক প্রভাব লক্ষ্য করি না। আমরা যেটা দেখি, আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাই, তখন স্থানীয় যারা, তারা স্বাভাবিকভাবেই কাজের অংশীদার হতে চায়। সেখানে তারা স্বাভাবিকভাবেই এলাকার সাংসদ, এলাকার উপজেলার চেয়ারম্যান, তাদের সাথে যোগাযোগ করে, তারা এসে আমাদেরকে অনুরোধ করেন, তার বেশি নয়। এখানে আমরা আসলে রাজনৈতিক যে প্রভাবটা, সেটা হচ্ছে একটা অনুরোধের ব্যাপার। এবং আমরা কিন্তু স্বাভাবিকভাবেই আমাদেরও কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানেরও খরচ কমানোর জন্য স্থানীয় যারা, তাদের সাথে কাজ করা তাদের জন্য আমি মনে করি সমীচীন, এবং আমরা তাই করি। কিন্তু সেটা আসলে কোনো রাজনৈতিক প্রভাবের কারণে না, কিন্তু সেখানে রাজনৈতিক একটা পরিচিতি থাকতেই পারে। নির্মাণ খরচ যখন বেড়ে যায়, এর মধ্যে
স্পিড মানি বা বকশিস ঘুষ যাই বলি না কেন, এর প্রভাব কত শতাংশ? আসলে নির্মাণ খরচ যখন বেড়ে যায় সেখানে আসলে একটা যেটা স্পিড মানির আসলে এখানে কোনো স্থান নেই। আমি যেভাবে বলছি এটা হয়তোবা আপনার শ্রোতা দর্শকরা মনে করবেন যে আমি হয়তোবা কোনো বিশেষ গোষ্ঠীর মনোতুষ্টির জন্য বলছি, হ্যাঁ, কিন্তু আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি। আমরা মাঠ পর্যায়ে যারা স্থানীয় লোক তাদের সাথে কাজ করি, আমরা আমাদের সরকার পর্যায়ে সরকারের সাথে কাজ করি, এবং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কাজের সময় একটা কাজ সুগম, একটা পথ সুগম করা, দুর্গম করায় বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে। কিন্তু সেই ফ্যাক্টরগুলো আমরা যখন অ্যাড্রেস করি অনেকে মনে করছে যে যেখানে স্পিড মানির একটা ব্যাপার আছে, কিন্তু সেটা তা নয়। কাজেই এটা একটা প্রাচীন ধারণা, এক সময় হয়তো বা ছিল, কিন্তু এখন আপনি যদি সত্যিকারে দেশের উন্নয়ন দেখেন, অবকাঠামোগত উন্নয়ন দেখেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আমাদের যে কোনো বড় নির্মাণ দেখেন, আপনি সড়ক দেখেন, ব্রিজ দেখেন, বড় যেগুলো, সেগুলোতে দেখবেন নির্মাণ মান খুবই উচ্চ। এটা যদি এই ধরনের দুর্নীতি থাকতো তাহলে সেটা সম্ভব হতো না। কিছু কিছু প্রজেক্টে স্থানীয় পর্যায়ে কিছু কাজে দেখবেন কাজের মান খারাপ থাকে, যেখানে রডের জায়গায় বাঁশের ব্যবহার আছে, এরকম আমরা দেখেছি। সেটা কিন্তু আপনি যদি সামগ্রিক দেখেন তার একটা শতকরা ভাগ, সেগুলোতে অবশ্যই দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা কি সম্পূর্ণ আমাদের অবকাঠামোগত উন্নয়নের একটা বড় অংশ? আমি মনে করি না। আপনি যেমন বলছিলেন 2023 সালে শুরু হয়েছিল এই ঢাকা সিলেট হাইওয়ের প্রজেক্টটা, তো মাঝে 2 বছর যে একটা স্থবির পরিস্থিতি গেল, তখন আপনাদের এই প্রজেক্টে কোনো প্রতিবন্ধকতা এসেছে কিনা, বা তখন কাজ আসলে কিভাবে চলেছে? তখন কাজে আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। সেটা যেরকম আমরা যখন মাঠ পর্যায়ে আমাদের প্রকল্পে কাজ করছি সেখানে বিভিন্ন লোকের অনিশ্চয়তার মধ্যে ছিল যে এখানে আমরা কি নিরাপদ আছি কিনা, এবং কোনো জায়গায় যেটা হয়েছে যে দেখা গেছে যে কাজ করতে গিয়ে আমরা যে লোকগুলোকে চাচ্ছি, আমাদের তো কাজের জন্য যে লোকগুলো প্রয়োজন, তারা অনেক সময় কাজে আসতে পারেনি, কারণ তাদের এলাকাতেও বিভিন্ন ধরনের অস্থিরতা ছিল। সেই অস্থিরতাগুলো তাদেরকেও তাদের সামাজিক অবস্থানের কারণে সেগুলোকে সামাল দিতে হয়েছে। সেখানে আমরা বেশ কিছু আমাদের সময় বিলম্ব আমাদের হয়েছে। আমরা জেনেছি যে আপনি এঞ্জেল ইনভেস্টর, তো আমাদের দর্শকদেরকে যদি এটা একটু বুঝিয়ে বলতেন। এটা শুনতে আসলে বোধহয় একটু ভারী শোনায়, তার থেকে অনেকটাই হালকা আসলে এঞ্জেল ইনভেস্টমেন্ট, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমাকে যদি এঞ্জেল ইনভেস্টমেন্ট সম্বন্ধে বলতে হয় তাহলে একটু আমাকে এখানে অবতারণা করতে হবে যে একটা স্মল বিজনেস আর একটা স্টার্ট আপের মধ্যে তারতম্যটা কোথায়। একটা স্মল বিজনেস সে তার নিজস্ব গতিতে চলে এবং সে তার ব্যবসায়িক যে লাভ, সেই লাভের থেকে আবার তার মুনাফা থেকে সে নিয়ে বিনিয়োগ করে এবং সেভাবে সে গ্রো করে। কিন্তু স্টার্ট আপরা হচ্ছে গ্রোথ ফোকাসড, তাদের প্রাথমিক পর্যায়ে মুনাফা থাকে না, তারা গ্রোথে এত বেশি ফোকাস যে তারা ব্যবসা করে তাদের রেভিনিউ থেকে প্রফিট জেনারেট করবে সেটা সম্ভব হয় না, তারা এত বেশি গ্রোথে ফোকাস। তখন তাহলে মুনাফাটা যেহেতু তাদের নেই, তাদের ক্যাপিটাল তারা কিভাবে গ্রো করবে? সেই ক্যাপিটাল গ্রোথের জন্য তারা যেই বিনিয়োগকারীর শরণাপন্ন হয় তারাই হচ্ছে এঞ্জেল ইনভেস্টর। তাহলে একজন উদ্যোক্তার ভেতরে আপনি কি কি দক্ষতা বা গুণাবলী থাকা দরকার বলে আপনি মনে করেন? জি, এটা খুব প্রাসঙ্গিক, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উদ্যোক্তার মধ্যে সবচেয়ে বেশি স্টার্ট আপের ক্ষেত্রে আমি মনে করি যেটা প্রয়োজন, আমি ক্রমানুসারে বলবো প্রয়োজনীয়তার, আমি সবচেয়ে বেশি প্রথম প্রয়োজন যেটা, সেটা হচ্ছে তার ইন্টেগ্রিটি, যে সে যে কাজটা করতে এসছে শুধুমাত্র সেই কাজের জন্যই সে বিনিয়োগ খুঁজছে এবং সেখানেই তার সময়, তার মেধা ও শ্রম সে দিচ্ছে শুধু সেই কাজটা করার জন্য। এটা সবচেয়ে প্রয়োজনীয়, ইন্টেগ্রিটি তার বা ফোকাস। সেকেন্ড হচ্ছে তার একটা ক্ল্যারিটি অফ ভিশন থাকতে হবে, তার দূরদৃষ্টির একটা সুস্পষ্টতা থাকতে হবে, তাকে দেখতে হবে সে কোথায় যেতে চায়, সে সেখানে যেতে হলে কি করতে হবে। এবং তৃতীয়ত, এটা
টেকনোলজির ক্ষেত্রে বেশি, বাট এখন তো সবই আসলে প্রযুক্তি নির্ভর। সেখানে হচ্ছে ডিসরাপটিভ হতে হবে। তার মানে আমি গতানুগতিক চিন্তার বাইরে চলে যেতে হবে। গতানুগতিক ধারায় যে কার্যক্রম হচ্ছে বা ব্যবসা হচ্ছে সেটার বাইরে অভিনব নূতন কিছু চিন্তা করে যেটা টেকনিক্যালি, প্র্যাকটিক্যালি, কমার্শিয়ালি ভায়াবল, সে পথে এগোতে হবে। আর একজন ইনভেস্টরকে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ইনভেস্টমেন্ট করার আগে? জি, তো ইনভেস্টরকে প্রথমে যেটা বুঝতে হবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক বড় সত্য, সেটা হচ্ছে যে ব্যবসায় লাভ লোকসান থাকে, সেই রিস্কের একটা অ্যাপিটাইট থাকতে হবে, ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা থাকতে হবে একটা ইনভেস্টরের। কিন্তু সেই ঝুঁকিটা নেওয়ার ব্যাপারে সেটা একটা এমন একটা ঝুঁকি হতে হবে যেটা কোনো রিসার্চ ঝুঁকি না, যেখানে তাকে রিসার্চ করে যে কোনো একটা ব্যবসার কী কী চ্যালেঞ্জেস আছে, একটা উদ্যোক্তার কী কী লিমিটেশন থাকতে পারে, সেগুলো যাচাই করে তাকে এই ঝুঁকিটা নিতে হবে। কাজে এই ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা থাকতে হবে, কিন্তু সেই ঝুঁকি নেওয়ার প্রবণতার মধ্যেও বিচক্ষণতা থাকতে হবে। সেক্ষেত্রে কোন কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে? প্রথমেই দেখতে হবে যে অ্যাড্রেসেবল মার্কেট, যেই পরিধিটাতে কাজ করতে যাচ্ছে স্টার্টআপটা, সেটা কি যথেষ্ট বড় কিনা, সেটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ কিনা, সেটা দেখতে হবে। দ্বিতীয়, উদ্যোক্তাকে বুঝতে হবে, উদ্যোক্তার যেই উদ্দেশ্য সেটা কি সঠিক কিনা, এবং উদ্যোক্তার সেই দৃঢ়তা আছে কিনা যে সে দিনের পর দিন তার শ্রম দিয়ে, সময় দিয়ে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশ্ববাজারে মির গ্রুপের পদচারণা কেমন? বিশ্ববাজারে মির গ্রুপের পদচারণা রয়েছে, কিন্তু আমরা যতটুকু আশা করেছি ততটুকু আমরা আসলে এখন অ্যাচিভ করতে পারিনি। যেরকম সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা আমেরিকান কোম্পানি, কানাডিয়ান কোম্পানির সাথে কাজ করছি অনেক বছর ধরে, কিন্তু সেটার যা স্কেল হওয়া দরকার আমি মনে করি সেই স্কেলটা আমরা এখনও রিচ করতে পারিনি। তারপরে আমাদের কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটির আমাদের বিজনেস আছে, সেখানেও আমাদের বিশ্বে পদচারণা রয়েছে। যেমন সিঙ্গাপুরে আমাদের লোকেশন রয়েছে যেখান থেকে আমরা বাংলাদেশে কানেক্ট করি, এবং আমরা বাংলাদেশে ক্লাউড সার্ভিসেস দিই, আমরা এখানে ডেটা সার্ভিসেস দিই, আমরা এখানে কম্পিউট দিই। তার মানে এখানে স্টোরেজ হচ্ছে, এখানে কম্পিটিশন হচ্ছে, সেটা আমরা বহির্বিশ্বের ক্রেতাকে আমরা এই সার্ভিসেসগুলো দিচ্ছি, কিন্তু সেটার পরিধি আরও বৃদ্ধি করার আমাদের অনেক সুযোগ রয়েছে। পরিবেশ বান্ধব গ্রিন বিল্ডিং, এ নিয়ে আপনাদের পরিকল্পনা কি? দেখেন, আমাদের দুটো পরিচয় যদি আমি নির্মাণের দিক থেকে বলি। একটা হচ্ছে ঠিকাদার হিসেবে, অন্যের কাজ আমরা আমাদেরকে দেয়, আমরা করে আসি, আমরা আরেকটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে, যে আমরা গিয়ে গৃহায়নের জন্য আমরা নির্মাণ করি। আমাদের নিজেদের যে গৃহায়নের জন্য আমরা যে করি অন্যের জন্য, সেখানে আমাদের গ্রিন বিল্ডিং, সাস্টেইনেবল ডেভেলপমেন্টে যেমন রেইন ওয়াটার হারভেস্টিং, তারপর সোলার প্যানেল, তারপরে গ্লাসের ক্ষেত্রে ভেতরে হিট রিডাকশন, যেন আমাদের বিদ্যুতের বিল কম আসে, সেগুলোর ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমাদের প্রত্যেকটা বিল্ডিং আমরা সেটা দিয়ে থাকি। আর ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আমরা বিভিন্ন সরকারি প্রকল্প এবং বেসরকারি প্রকল্পে যখন কাজ করি, তখন সরকারের, বিশেষ করে বিদেশি অর্থায়নে যেগুলো এডিবি, জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের কিছু ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটগুলো আমাদেরকে ফলো করতে হয়। সেখানে আমাদেরকে বনায়ন করতে হয়, সেখানে আমাদেরকে নিশ্চিত করতে হয় যে এগুলো সাস্টেইনেবল কনস্ট্রাকশন হচ্ছে, এবং সেখানে অন্যান্য বিষয়ে যেমন জেন্ডার ইকুয়ালিটি, সেফটি, এগুলো এনশিওর করতে হয়। বাংলাদেশে নির্মাণ খরচ, বিশেষ করে সড়ক নির্মাণের খরচটা অন্যান্য দেশের চেয়ে একটু বেশি, বেশ ভালোই বেশি। এর কারণটা কি? আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। তার কারণ আমরা কিন্তু সংবাদপত্রে দেখি, এবং সব ক্ষেত্রের লোকের, সাধারণ জনগণের একটা ধারণা যে বাংলাদেশের নির্মাণ খরচ প্রতি কিলোমিটারে অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়, তার মধ্যে নিশ্চয়ই দুর্নীতির কোনো ছাপ আছে। এখানে আমার এটা বলার অনেক দিনের অভিপ্রায়, এবং আপনাকে আবারও ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সেটা হচ্ছে, আপনি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, পার্শ্ববর্তী ভারত, তাদের যত নির্মাণ কাঁচামাল সব তাদের নিজ দেশীয়। সেটা আপনি স্টিল বলেন, সেটা আপনি সিমেন্ট বলেন, সেটা আপনি পাথর বলেন, এটা আপনি বালু বলেন, সেটা আপনি যাই বলেন তাদের। আমাদের দেশে সিমেন্ট, র মেটেরিয়াল যেটা ক্লিঙ্কার, সেটা আমদানিকৃত, আমাদের রড আমদানিকৃত, আমাদের পাথর সিংহভাগই আমদানিকৃত, আমাদের ফিউল আমদানিকৃত। কাজে একটা সড়ক নির্মাণ
এবং অন্যান্য নির্মাণে যা যা কাঁচামাল যায় তার সিংহভাগ, শতকরা 80% আমরা আমদানি করি। এবং সেই আমদানিতে খরচ কি, আমাদের বৈদেশিক মুদ্রার যে আমার এক্সচেঞ্জ রেট সেটার খরচ আছে, আমাদের আনান ট্রান্সপোর্টেশনের খরচ আছে, আমাদের ডিউটির খরচ আছে। সব মিলে স্বাভাবিকভাবেই আমাদের এখানে কাঁচামালের অনেক মূল্য। কাজেই প্রতি কিলোমিটার যদি দেখেন আপনার খরচ বাড়বেই। এবং এটি একটি জনবহুল স্থল বিরল দেশ। আপনি যদি এখানে 1 কিলোমিটার অধিগ্রহণ করতে যান, তার যে খরচ আপনাকে পুষিয়ে দিয়ে আসতে হবে জমির মালিককে, ভারতে তার থেকে কম, কারণ তারা জনবহুল কিন্তু আমাদের মতো এত স্থল বিরল নয়। সেখানেও সরকারের অনেক খরচ আছে। কাজে 1 কিলোমিটার রাস্তা করতে অধিগ্রহণ থেকে শুরু করে কাজ শেষ হওয়া পর্যন্ত যা যা খরচ আছে তার সিংহভাগই আমাদেরকে অন্য দেশের তুলনায় বেশি খরচ করতে হয়। নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে বা ইনভেস্টরদের জন্য দেশের বাইরে আমরা দেখি যে ইনকিউবেটরের ব্যবস্থা আছে, আমাদের দেশে কি এমন কোনো ব্যবস্থা আছে কিনা? মজার একটি প্রশ্ন করেছেন। তার কারণ আমাদের দেশের ইনকিউবেশন অলমোস্ট দেখা যায় যে কাজ করতে গিয়ে লোকের শিক্ষা হয় সেখান থেকে, কিন্তু বহির্বিশ্বে তাদের একটা হ্যান্ড হোল্ডিং আছে। ইনকিউবেটরগুলোতে গিয়ে নতুন উদ্যোক্তারা বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকে। আমাদের দেশে এটা স্বল্প পরিসরে শুরু হয়েছে, কিন্তু সেখানে অনেক বড় সুযোগ রয়েছে। এবং আমি যেটা বিশ্বাস করি যে বর্তমান সরকার সেদিকে ঝোঁক দিবেন। তার কারণ তারা স্টার্ট আপের জন্য একটা ফান্ড অলরেডি তৈরি করেছেন। প্রত্যেকটা ব্যাংকের লভ্যাংশ থেকে শতকরা 1% নিয়ে স্টার্ট আপ ফান্ডটা তৈরি করা হয়েছে। কাজেই এই ফান্ডের সাথে সম্পৃক্ত অন্যান্য যা যা উদ্যোক্তার সহায়তায় আসবে তার অংশ হিসেবে ইনকিউবেশনও হবে, সরকার পর্যায়েও হবে এবং প্রাইভেট পর্যায়েও হবে। সেটা অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের এই অনুষ্ঠানে থাকার।